বৌমা, আগে ভাতের সঙ্গে তোমাকে কি দেব বলো? শাক ভাজা, মটর ডাল, আলু ভাজা, ঢেঁড়স আলুর চচ্চড়ি, নাকি রাঙা আলু কুমড়ো পটলের তরকারি, কোনটা? বৌদি, মা আজকে শাকসবজিগুলো যা সুন্দর রান্না করেছে না, তুমি একদম আঙুল কামড়ে চেটে খেয়ে ফেলবে। নাও তাড়াতাড়ি খাওয়া শুরু করো। আসলে তোমাকে আজকে মা রান্না করতে দেয়নি কেন বলো তো? তুমি তো নতুন বউ, তাই আজকে তোমাকে আমরা রান্না করে খাওয়াচ্ছি। সব তো ঠিক আছে, কিন্তু আর কিছু রান্না করেননি? মানে এত আলু, পটল, শাকসবজি, এগুলো তো প্রথম পাতেই খাওয়া শেষ হয়ে যাবে, আর শেষ পাতে কি খাবো? বাঙালি বাড়ির সেই স্পেশাল আইটেমটা কোথায়? স্পেশাল আইটেম? বাবা, এতগুলো খাবার খাওয়ার পর আবার তোমার আরো আইটেম লাগবে? ও, বুঝতে পেরেছি তুমি কোন আইটেমের কথা বলছো। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি সব রান্না করেছি। আমি জানি তুমি ওই খাবারটা খেতে খুব পছন্দ করো। তুমি আগে এগুলো খেয়ে নাও, তারপর তোমার জন্য স্পেশাল আইটেম নিয়ে আসছি। এই শুনে রুমকি ভীষণই খুশি হয়, তাই সে তাড়াতাড়ি কোনো মতে শাকসবজি, ডাল ভাত সবকিছু খেয়ে নেয়। শাকসবজি খাওয়ার পর সে বেশি করে নিজের পাতে ভাত তুলে নেয়, কারণ সে মনে করে তার শাশুড়ি মা এবার তাকে মাটন পরিবেশন করবে। কিন্তু দুঃখের বিষয়, ঝুম্পা দেবী রান্নাঘর থেকে এক বাটি চালের পায়েস এবং সিমুইয়ের পায়েস নিয়ে আসে। এই নাও বৌদি, তোমার স্পেশাল আইটেম। এত শাকসবজি খেয়েছো, শেষ পাতে একটু মিষ্টি মুখ না করলে হয়? জানি তুমি মিষ্টি খেতে খুব ভালোবাসো, তাই তোমার জন্য মিষ্টি বানিয়েছি। না না, আমি এসবের কথা কিছু বলছি না। মানে আপনারা পাঁঠার মাংস রান্না করেননি? এই যে আমি দেখলাম শুভ বাজার থেকে সকালবেলা বেশ লাল লাল মাটন নিয়ে আসলো, সুতরাং সেই মাটন কোথায় গেল? ছিছি বৌমা, তোমার কথা শুনলে কিন্তু আমাদের পাপ হবে। ওইসব মাছ মাংসের কথা এই বাড়িতে বলো না। আমরা কেউ এসব মাংস খাই না। মাংসের গন্ধে আমাদের গা গুলিয়ে আসে। আমরা প্রত্যেকদিন এরকম শাকসবজিই খাই। আর আমার ছেলে বাজার থেকে লাল মাংস নিয়ে আসবে, এটা তো হতেই পারে না। ওসব অসভ্য কথা দয়া করে বলো না বৌমা। তুমি ভুল দেখেছো রুমকি, আমি মোটেই লাল মাংস নিয়ে আসিনি। ওইগুলো লাল লাল বড় বড় রাঙা আলু ছিল, যেটা দিয়ে মা তরকারি বানিয়েছে। আর আমরা একদমই মাটন খেতে পছন্দ করি না, আর আমাদের বাড়িতে সবাই শাকসবজি ছাড়া অন্য কিছু খাবার খাই না। এরকম কথা শোনা মাত্রই রুমকির একেবারে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, কারণ সে 3 বেলা মাটন খেতে পছন্দ করে। তাই সে মনে মনে তার বাবা মায়ের উপর ভীষণই রেগে যায়। কিছুক্ষণ পর সে যখন নিজের ঘরে যায়, তখনই সে তার মাকে ফোন করে। মা, তোমরা আমাকে শেষ পর্যন্ত মিথ্যা কথা বলে এই শাকসবজির বাগানে বিয়ে দিয়ে পাঠিয়ে দিলে। এরা কেউ মাটন খেতে পছন্দ করে না, আর তুমি তো জানো যে মাটন ছাড়া আমার খাওয়া সম্পূর্ণ হয় না। এবার আমি কি করব? এসব কথা বলতে নেই রে, তোর শ্বশুর বাড়ির লোকেরা অনেক ভালো। শুধুমাত্র ওরা মাটন খেতে পছন্দ করে না বলে আমি তোর বিয়ে দিতাম না, এটা কি হতে পারে? তোর যখন মাটন খেতে ইচ্ছা হবে তুই লুকিয়ে লুকিয়ে খেয়ে নিবি, আর তাছাড়া বাপের বাড়িতে চলে আসবি, আমি তোকে মাটন রান্না করে খাওয়াবো। কিন্তু দয়া করে তোর শ্বশুর বাড়ির লোকেদের সামনে ভুল করেও সত্যি কথা বলে ফেলবি না যে তুই মাটন পাগল। মায়ের মুখে এরকম কথা শুনে রুমকির কিছু করার থাকে না, কিন্তু সে তার শাকসবজি খাওয়া শ্বশুর বাড়ির লোকেদেরকেও মেনে নিতে পারে না, কারণ তারা 3 বেলা শুধুমাত্র সবুজ শাকসবজি খায়। তাই রুমকি কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সেদিনই সন্ধ্যা হতে না হতেই রুমকি মিথ্যা কথা বলে বাড়ির বাইরে বেরোয়, কারণ সে এখন রেস্টুরেন্টে গিয়ে গরম গরম মাটন বিরিয়ানি এবং মাটন চাপ খাবে বলে ঠিক করে। সে যখন রেস্টুরেন্টে ঢুকে মাটন বিরিয়ানি দেখতে পায়, তখন তার যেন মানসিক শান্তি ফিরে আসে। আহ, কি সুন্দর গন্ধ! মাটন মানে আমার মেন্টাল পিস। আমি ভালো করে পেট ভর্তি করে মাটন বিরিয়ানি আর মাটন চাপ খেয়ে নিই, তাহলে আমার মন শান্তি হয়ে যাবে। এই বলে রুমকি বেশি বেশি করে খাবার খেতে শুরু করে দেয়। কিন্তু ঠিক তখনই রুমকির ননদ নিজের বান্ধবীদের সঙ্গে সেই রেস্টুরেন্টে আসে। ছবি যখন তার বৌদির টেবিলে ভর্তি ভর্তি মাটনের ডিশ দেখে, তখন সে ভীষণই অবাক হয়। তোমার টেবিলে এত বেশি বেশি করে মাটন সাজানো কেন? আর তুমি যে বাড়িতে বললে তুমি গহনা কিনতে যাবে, তুমি তো রেস্টুরেন্টে বসে বসে মাটন খাচ্ছ। ইস বাবা, এই মাংসের কি বাজে গন্ধ! আমি তো সহ্য করতেই পারছি না। কতবার বান্ধবীদের বললাম অন্য কোনো রেস্টুরেন্টে চল, কিন্তু ওরা আমার কথা শুনলো না। আর আমি ভাবছি আমি যদি এখানে না আসতাম, তাহলে তো তোমার এরকম রূপ দেখতেই পেতাম না। রুমকি তার ননদের কথা শুনে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু রুমকি যেহেতু খুবই চালাক মেয়ে, তাই সে কি করে কথা পাল্টাতে হয় খুব ভালো করেই জানি। বাজে কথা কেন বলছো ছবি?
তুমি কি নিজের চোখে দেখেছো আমি মাটন খেয়েছি? এই রেস্টুরেন্টে ভালো করে দেখো, কোথাও বসার জায়গা নেই। আর গহনা কেনার পর আমার খুব খিদে পেয়েছিল, তাই আমি এই রেস্টুরেন্টে ভেজিটেবল ফ্রাইড রাইস খেতে এসেছি, কারণ এখানকার ফ্রাইড রাইস খুব ভালো খেতে। আমাকে ওরা বলল যে এই টেবিলে এসে বসতে, কিন্তু এখানে যে আগে থেকে এত মাটন রাখা থাকবে সেটা আমি কি করে জানবো? যেই কাস্টমাররা আগে এসেছিল তারা এই মাংসগুলো খেয়ে রেখে চলে গেছে। ইস, আমারও তো এরকম মাংসের গন্ধ সহ্য হচ্ছে না। ছি। রুমকি এরকম ভাবে মিথ্যা কথা বললে ছবি তার বৌদির কথা বিশ্বাস করে, তাই রুমকি এমন অবস্থায় নাকে রুমাল চাপা দিয়ে সেই টেবিল থেকে উঠে পড়ে। কিন্তু তার মন তখনও খাসির মাংসের উপর পড়ে থাকে, কারণ সে আজকে শান্তি মতো মাংস খেতে পারেনি। কিন্তু তবুও সে লুকিয়ে লুকিয়ে রেস্টুরেন্টের বিল পেমেন্ট করে সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন রুমকির শ্বশুরবাড়ির লোকেরা রুমকিকে এক নিমন্ত্রণ বাড়িতে নিয়ে যেতে চাইলে রুমকি কিছুতেই তাদের সঙ্গে যেতে চায় না, যার ফলে বাকিরা সবাই নিমন্ত্রণ খেতে চলে যায়। যা দেখে রুমকি ভীষণই খুশি হয়। সে দেরি না করে বাজার থেকে তখনই 5 কেজি রেওয়াজি খাসির মাংস কিনে নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে রুমকির মা সাবিত্রী দেবী মেয়ের শ্বশুরবাড়িতে আসে। তারা দুজনে মিলে একেবারে কষিয়ে কষিয়ে পাঁঠার মাংস রান্না করে খেতে শুরু করে। মা, আমি যে আমার শ্বশুর বাড়িতে ভালো করে রসিয়ে কষিয়ে পাঁঠার মাংস খেতে পারবো এটা আমি কোনোদিনও ভাবিনি। আমার যে আজকে কি আনন্দ হচ্ছে। এভাবেই দুপুরবেলা মা এবং মেয়ে বসে বসে আরাম করে পাঁঠার মাংস খেয়ে নেয়। বাদবাকি বেঁচে থাকা মাংসের মধ্যে লেবু ছড়িয়ে রুমকি আলমারির মধ্যে তুলে রাখে, যাতে করে সেই মাংস থেকে গন্ধ না বেরোয়। সন্ধ্যা হতে না হতেই রুমকি সব রান্নাঘর পরিষ্কার করে রেখে দেয়। ইতিমধ্যে সাবিত্রী দেবী তার পরিবারকে নিয়ে বাড়িতে ফিরে আসে, কিন্তু সাবিত্রী দেবী এবং তার মেয়ের নাক খুবই তীক্ষ্ণ, তাই বাড়িতে আসা মাত্রই তারা মাংসের গন্ধ পায়। বাড়িতে কেমন মাংসের গন্ধ বেরোচ্ছে কেন বৌমা? আমি তো নাক পেতে রাখতে পারছি না। ওরে বাবারে বাবা, কি বিটকেল গন্ধ! আমার মনে হয় বৌদি মাংস কিনে খেয়েছে। আগের দিন আমি রেস্টুরেন্টে বৌদিকে মাটন নিয়ে বসে থাকতে দেখেছিলাম, কিন্তু বৌদি আমাকে সেদিন উল্টোপাল্টা বুঝিয়ে দিয়েছে। একদম মিথ্যা কথা বলবি না ছবি। রান্নাঘরে গিয়ে দেখো, একটা ইঁদুর মরা পড়ে আছে, আর আমি ইঁদুর দেখলে ভীষণই ভয় পাই। সেখান থেকেই গন্ধ বেরোচ্ছে, তাই গিয়ে ইঁদুরটা ফেলে দাও, দেখবে আর গন্ধ বেরোবে না। সেদিন সত্যি সত্যি রান্নাঘরে একটা মরা ইঁদুর পড়ে থাকে, যার ফলে রুমকি সেদিনকার মতো বেঁচে যায়। এভাবেই রুমকি প্রত্যেকদিন লুকিয়ে চুরিয়ে বেশি বেশি করে মাটন খেতে থাকে। কিন্তু তার সবজি পাগল শ্বশুরবাড়ির লোকেরা কিছুই বুঝতে পারে না। তারা প্রত্যেক দিনই 3 বেলা করে বিভিন্ন রকমের শাকসবজি খায়। কিন্তু একদিন হঠাৎ করে রুমকির শ্বশুরবাড়ির লোকেদের ভীষণই ঠান্ডা লেগে যায়। সেই সাথে ঝুম্পা দেবী ভালো মতো চোখে দেখতেও পায় না, কারণ তার চোখে ছানি পড়ে যায়। আজকে আমার চোখটা অপারেশন করানোর জন্য যেতে হবে, কারণ ডাক্তারবাবু ডেট দিয়েছে। না হলে চোখে ছানি পড়ে আমি একেবারে অন্ধ হয়ে যাব। বাড়িতে সবার জ্বর, সর্দি, কাশি, আমি চোখে আবার দেখতেও পারছি না। কি যে বিপদে পড়লাম। একমাত্র আমার বৌমাই ভালো আছে। কিছুক্ষণের মধ্যেই ঝুম্পা দেবী গাড়ি নিয়ে নার্সিং হোমে চলে যায়। হসপিটালে গিয়ে সে নিজের চোখের অপারেশন করিয়ে আসে, কিন্তু বাড়িতে ফেরার সময় সে চোখে কালো চশমা পরে আসে। অন্যদিকে বাড়ির সকলে জ্বর সর্দি হওয়ায় তারা নাকে কোনো রকম গন্ধ পায় না, যা দেখে রুমকি আজকে মনে মনে খুবই খুশি হয়, কারণ সে আজকে অনলাইন থেকে মাটন অর্ডার করে খেতে পারবে। শাশুড়ি মায়ের চোখে ছানি অপারেশন হয়েছে, তাই উনি এখন দেখতে পাবে না। অন্যদিকে আমার ননদের জ্বর সর্দি কাশি হয়েছে, ও নাকে কোনো গন্ধ পাচ্ছে না। আমার শ্বশুর মশাই আর বর তো এখন কাজে গেছে, তাই আজকে আমার কাছে সুবর্ণ সুযোগ। আমি এখনই অনলাইন থেকে গরম গরম মাটন কিমা, মাটন চাপ, মাটন রেজালা, মাটন বিরিয়ানি, মাটন কষা আর মাটন পোলাও অর্ডার করে খাবো। কিন্তু শাশুড়ি মা যদি মাটনের গন্ধ পেয়ে যায় তখন কি হবে? ঠিক এমন সময় ঝুম্পা দেবী সেখানে এসে বলে, বৌমা, আমার মেয়ের ছোঁয়া লেগে আমারও মনে হয় সর্দি লেগেছে, তাই আমিও নাকে কোনো গন্ধ পাচ্ছি না, তার উপর চোখেও তো দেখতে পাচ্ছি না। কি বিপদ হলো বলো তো? আজকে রাত্রিবেলা তুমি আমাদের জন্য সবজির ঝোল রান্না করে দিও, আর হ্যাঁ, সবজিতে বেশি করে পনির দেবে।
এই বলে ঝুম্পা দেবী সেখান থেকে চলে গেলে রুমকি আনন্দে নাচতে শুরু করে। সে তখনই নাচতে নাচতে অনলাইন থেকে নানান রকম মাটনের ডিশ অর্ডার করে। কিন্তু দুঃখের বিষয়, যখন ডেলিভারি বয় খাবার দিতে আসে তখন রুমকি কানে হেডফোন দিয়ে গান শুনতে ব্যস্ত থাকে, তাই সে ডোরবেলের আওয়াজ শুনতে পায় না, যার ফলে রুমকির শাশুড়ি মেয়ে এবং ননদ দরজা খোলে। কিন্তু তখনই এক অবাক কাণ্ড হয়। হঠাৎ করে বাড়ির ইলেকট্রিসিটি অফ হয়ে যায় আর চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়, যার ফলে ঝুম্পা দেবী এবং ছবি বুঝতে পারে যে অনলাইন থেকে ভালো মন্দ খাবার এসেছে, কিন্তু সেই খাবারগুলো কি খাবার তারা বুঝতে পারে না। মা, আমাদের শরীর খারাপ হলে বৌদি মনে হয় আমাদের জন্য ভেজ বিরিয়ানি আর ভেজ চাপ অর্ডার করেছে, কিন্তু আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, চারিদিকে এমন অন্ধকার, এখনই লোডশেডিং হতে হলো, আর খাবারের তো কোনো গন্ধও পাচ্ছি না, ছাড়ো বাদ দাও, তাড়াতাড়ি খেয়ে নিয়ে চলো। এই বলে তারা মেয়ে এবং মা দুজনে মিলে মাটন বিরিয়ানি, মাটন চাট, মাটন কষা ইত্যাদি খেয়ে নেয়। কিন্তু অবাক কাণ্ড, তাদের সেই খাবারের স্বাদ খুবই ভালো লাগে। ঠিক তখনই রুমকি যখন ড্রয়িং রুমে আসে তখন সে ভয়ে একেবারে আটকে ওঠে। সেই সাথে তখনই বাড়ির আলো জ্বলে ওঠে। আপনারা কি খেয়েছেন? কেন? শাকসবজি খেয়েছি। এই কথা বলে ছবি যখন খাবারের দিকে তাকায় তখন সে ভয়ে চিৎকার করে ওঠে, কারণ ছবি এতক্ষণে বুঝতে পারে তারা এতক্ষণ ধরে মাটন খেয়েছে। ঝুম্পা দেবীও যখন ব্যাপারটা জানতে পারে তখন সে রুমকিকে ভীষণই বকাবকি করতে শুরু করে। এমন পরিস্থিতিতে রুমকি আর মিথ্যা কথা বলতে পারে না। হ্যাঁ, আমি মাটন খেতে ভালোবাসি, আমি একটা 27 বছরের মেয়ে, আমার মাংস খাওয়া স্বাভাবিক। আপনারা যে 3 বেলা শাকসবজি খেয়ে থাকেন সেটা বরঞ্চ অস্বাভাবিক, আর আপনারা নিজেরা পুরো মাংস একেবারে চেটেপুটে পরিষ্কার করে খেয়ে নিয়েছেন, তার মানে আপনাদের খেতে ভালো লেগেছে, তাই বেকার বেকার আর শাকসবজি খেয়ে লাভ নেই, এবার থেকে এই বাড়িতেও মাটন খাওয়া হবে। রুমকির কথা শুনে তার শাশুড়ি মা এবং ননদ কিছু বলতে পারে না। সেদিনের পর থেকে রুমকি তার শ্বশুরবাড়িতে মাটন রান্না করে খায়। সময়ের সাথে সাথে রুমকির শ্বশুরবাড়ির লোকেরাও মাছ মাংস খেতে শিখে যায়। আমি আর কত কাজ করব বলতে পারো? তোমার ছেলে তো অফিসে চলে যাবে, তুমি চলে যাবে বন্ধুদের সাথে আড্ডা দিতে। আমি সারাদিন হয় কাজ করতে করতে হাঁপিয়ে যাই, আর না হয় একা থেকে থেকে বোর হয়ে যায়। ছেলেটাকে কতবার বলছি একটা বিয়ে কর, তাহলে আমি একটা সঙ্গী পাই, কিন্তু সে আমার কথা শুনবে তবে তো? যেমন বাপ তার তেমনি বেটা। সকাল সকাল তোমার এই কবিতা শুনতে আর ভালো লাগে না জানো তো? রোজ একই কথা পাখির বলির মতো আওড়াতে থাকো। তার ছেলের মা হয়ে নিজেও তো ছেলের জন্য একটা মেয়ে দেখতে পারো, সবকিছু কি আমিই করব? একটা মেয়ে দেখে রেখেছি আমি, বুঝলে? খুব মিষ্টি মেয়ে, সরল সাদাসিধে, আমার বাপের বাড়ির পাশেই থাকে। শহরে এত মেয়ে থাকতে গ্রামের মেয়ে কেন পছন্দ হলো তোমার? গ্রামের মেয়েরা খুব কর্মঠ হয় আর খুব বাধ্য, সংসার ভালো মতো সামলাতে পারবে। তুমি তোমার ছেলেকে বোঝাও, আমি ওদিকে মেয়ের বাড়িতে খবর পাঠাই। সুষমা দেবী এবং রাজেশ বাবুর একমাত্র ছেলে মিহির তার বাবা মায়ের কথায় রাজি হয়ে যায়। জবাকে প্রথমবার দেখেই তাদের খুব পছন্দ হয়েছিল। জবা এবং মিহিরের বিয়ে ঠিক হয়ে যায় এবং কিছুদিন পরেই ধুমধাম করে তাদের শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর জবা তার শ্বশুরবাড়ি দেখে অবাক হয়ে যায়। সেখানে এমন এমন জিনিস সে দেখতে পায় যেগুলো আগে সে কখনোই দেখেনি। সে হা করে সমস্ত কিছু দেখতে থাকে। বিয়ের পর বেশ কয়েকদিন তাদের খুব ভালোই কাটে। একদিন, বৌমা, তুমি একটু আমার ঘরে ডাস্টিং করে দিও, বুঝলে? আমার একটু কাজ আছে, আমাকে এখনই বেরোতে হবে। তুমি ভালোভাবে ডাস্টিং করে রেখো, ঠিক আছে? এই বলে সুষমা দেবী সেখান থেকে চলে যায় আর জবা চিন্তায় পড়ে যায়। ডাস্টিং কি জিনিস সেটা সে কখনোই জানতো না। বাবারে বাবা, আমার শাশুড়ি মা দেখি ইংরেজি বলে। ভাগ্যিস বোন বুদ্ধি করে এই ফোনের ডিকশনারিটা ব্যবহার করে শিখিয়ে দিয়েছিল। যাই, গুগলে বলি ডাস্ট মানে কি। এই বলে সে তার ফোন নিয়ে সেখানে ভয়েস টাইপিং করে ডাস্টের মানে বের করে। ডাস্ট মানে ধুলো দেখে সে বুঝে উঠতে পারে না কেন তার শাশুড়ি মা তাকে ঘরে ধুলো করে রাখতে বলল। এ বাবা, এ কেমন শখ! নিজের ঘরে কেউ ধুলো করাই জেনে বুঝে। আমার কি বাবা, আমি নতুন বউ, আমাকে যা বলেছে তাই করব, গুরুজনদের কথা অমান্য করতে নেই। এই বলে সে বাইরে থেকে এক গাদা ধুলো এনে তার শাশুড়ি মায়ের সারা ঘরে ছড়িয়ে দেয়।
কিছুক্ষণ পর সুষমা দেবী তার ঘরে ধুলোবালি দেখতে পেয়ে তার বৌমাকে কারণ জিজ্ঞাসা করলে জবা কেন এ কাজ করেছে তার শাশুড়ি মাকে বলে। জবার কথা শুনে তার শাশুড়ি মা মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ে। সেদিনই তার বৌমার বুদ্ধি সম্পর্কে তার ভালো মতো ধারণা হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। তারা এখন সবই বুঝে বুঝে জবাকে কাজ করতে দেয়, না হলে কি করতে যে কি করে ফেলবে তা সে নিজেও জানে না। এমনই একদিন মিহির বেশ কিছু ফল নিয়ে এসে জবাকে দিয়ে বলে, জবা, এই ফলগুলো রেফ্রিজারেটরে রেখে দাও তো, আমার ঠান্ডা আপেল খেতে খুব ভালো লাগে। একটু পরে ঠান্ডা হয়ে গেলে আমাকে কেটে দিও, বুঝলে? এই বলে মিহির সেখান থেকে চলে যায়। রেফ্রিজা, দূর বাবা, এরা কত ইংরেজি বলে, এসব কি খায় না মাথায় দেয়। আর রেফারি তো খেলায় থাকে, ঘরে থাকে নাকি? আমি তো এসব জানি না বাবা। একটু পরে আবার ঠান্ডা আপেল খেতে চাইবে, কি করব এখন আমি? এসব ভাবতে ভাবতেই হঠাৎ করে জবার মাথায় ভালো বুদ্ধি আসে। আইডিয়া, মাটির কলসিতে জল রাখলে তো সেটা ঠান্ডা হয়ে যায়, তাহলে মাটির কলসিতে আপেলগুলো রেখে দিই, ওগুলো ঠান্ডা হয়ে যাবে। উফ, কি বুদ্ধি আমার! সবাই আমাকে এমনি এমনি বোকা বলে। এই বলে সে আপেলগুলো কলসিতে রেখে দেয়। কিছুক্ষণ পর মিহির আপেল খেতে চাইলে জবার বোকামির আরেকটা নিদর্শন সে পেয়ে যায়। মিহির তাকে বকাবকি না করে হো হো করে হাসতে থাকে। জবা কিছুই বুঝতে পারে না। এভাবেই আরো বেশ কয়েকদিন কেটে যায়। জবা বোকা হওয়ার সঙ্গে সঙ্গে খুবই সরল হওয়ায় কেউ তাকে তেমন ভাবে কিছু বলতো না। জবা বিয়ের পর থেকে বরাবরই তার শ্বশুরবাড়ির দেশি শৌচালয় ব্যবহার করে, কিন্তু হঠাৎই সেখানে কলের সমস্যা দেখা দেওয়ায় তাকে ওয়েস্টার্ন বাথরুম ব্যবহার করতে যেতে হয়। সেখানে গিয়ে বিদেশি কমোড দেখে সে অবাক হয়ে যায়। বাথরুমের মধ্যে এত ছোট পুকুর, এই পুকুরে তো একটা মগও ডুববে না। আমি এতে স্নান করব কি করে? দূর বাবা, এটা বাড়ি নাকি অন্য কিছু? রোজই দেখি নতুন নতুন জিনিস, যেগুলো আমার গ্রামের সবচেয়ে বড় লোকদের বাড়িতেও নেই। এবার আমি কি করব? এই পুকুরটাকে ভর্তি করার চেষ্টা করি। এই বলে সে মগে করে জল নিয়ে কমোড ভর্তি করতে থাকে। সুষমা দেবীর হঠাৎ মনে হয় তার জবার কাছে গিয়ে তাকে সব জিনিসের ব্যবহার শিখিয়ে দেওয়াটা ঠিক হবে। সুষমা দেবী সেখানে এসে অবাক হয়ে যায়। এই জবা, এসব তুমি কি করছো? কমোডের মধ্যে এভাবে জল দিচ্ছ কেন? এইটুকু পুকুরে স্নান করা যায় বলুন তো? আপনারা কিভাবে স্নান করেন? আমি তো আমার গ্রামের পুকুরে ডুব দিয়ে সাঁতার কেটে স্নান করতাম। আর জানেন, সবাই না আমাকে পানকৌড়ি পাখি বলতো। হে উপরওয়ালা, আরে এটা পুকুর নয়, এটা কমোড। এটাতে কেউ স্নান করে না, এটা অন্য কাজের জন্য। আর এটাতে এত জল ভরলে সমস্যা হতে পারে। এরকম আর কখনো করবে না, কেমন? এই বলে সুষমা দেবী ফ্লাশ করে সমস্ত জল বের করে দেয়। জবা অবাক হয়ে দেখতে থাকে কিভাবে একটা কল ঘুরিয়ে তার শাশুড়ি মা পুরো জল ভ্যানিশ করে দিল। সে তার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলে সুষমা দেবী তাকে বোঝায় কিভাবে কমোড কাজ করে আর কিভাবে কমোডের পাইপলাইন সারা শহরের বাড়ি, অফিস, দোকানপাট সমস্ত কিছুর সঙ্গে জুড়ে আছে। জবা অবাক হয়ে শুনতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। একদিন মিহির অফিস যাওয়ার কিছুক্ষণ পরেই ফোন করে। শোনো জবা, আমাদের ঘরে টেবিলের উপরে দেখবি একটা ফাইল রাখা আছে, ওটা আধ ঘন্টার মধ্যে আমার অফিসে এনে দাও তো। আমার আধ ঘন্টা পর মিটিং আছে, ওই ফাইলটা আমার লাগবে, ওটা ছাড়া আমার প্রমোশন আটকে যাবে। এই আবার নতুন কি ঝামেলা এসে পড়লো রে বাবা! এখন আমি ঘরের কাজ শেষ করে তৈরি হয়ে বাসে, অটোতে করে কিভাবে আধ ঘন্টায় ওনার অফিসে পৌঁছাবো? চিন্তা করতে করতেই জবার মাথায় একটা আইডিয়া আসে। হ্যালো, তুমি শুনতে পারছো মিহির? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো না। তোমাদের অফিসে কমোড বাথরুম আছে? থাকলে তাড়াতাড়ি বলো, আর যদি থাকে তুমি এখনই বাথরুমে গিয়ে দাঁড়াও। আমি ফাইল পৌঁছে দিয়ে তোমাকে ফোন করছি। হ্যাঁ, আমাদের অফিসে কমোড বাথরুম, কিন্তু তা দিয়ে কি হবে শুনি? জবা উত্তর না দিয়েই ফোন রেখে দেয়। কিছুক্ষণ পরে সে মিহিরকে ফোন করে বলে তার অফিসে ফাইল পৌঁছে গেছে। মিহির অপেক্ষা করতেই থাকে, ফাইল তার কাছে এসে পৌঁছায় না। সে মিটিংয়ে ভালোভাবে আলোচনা করতে পারে না, তাই তার প্রমোশনটা আটকে যায়। সে ভীষণ রেগে গিয়ে বাড়ি ফিরে আসে।
বাড়িতে এসেই সে চিৎকার করে জবাকে ডাকতে শুরু করে। তোমাকে একটা এত দরকারি কাজ দিলাম আর তুমি সেটা না করে আমাকে মিথ্যা কথা বললে। কাকে দিয়ে পাঠিয়েছিলে ফাইলটা? সে তো এলোই না। মিহিরের কথা শুনে জবা ভীষণ চিন্তায় পড়ে যায়। জবা মিহিরকে জানায় সে ফাইলটা কমোডের মধ্যে দিয়ে ফ্লাশ করে দিয়েছে। সে এমন কেন করেছে জানতে চাইলে জবা বলে, শাশুড়ি মাই তো বলেছিল কমোডের সব পাইপলাইন একসঙ্গে জোড়া, তাই তো আমি ফাইলটা ফ্লাশ করে দিলাম যাতে ওটা তোমার অফিসে পৌঁছে যায়। আর ফাইলের উপর আমি তোমার অফিসের ঠিকানাও দিয়ে দিয়েছিলাম, তাও তোমার কাছে গেল না। এরকম বোকামির কথা শুনে তাদের বাড়ির সকলেই অবাক হয়ে যায়। মিহির এমন বোকামির কারণে প্রমোশন না পাওয়ায় রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। জবা বুঝে পায় না যে সে কি ভুল করেছে। তারপর থেকে মিহির জবাকে আর কিছুই করতে বলতো না। জবা দুঃখ পেলেও তার কিছুই করার ছিল না। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। এমনই একদিন মিহির বাড়ি ফিরেই ফোনে খুবই রাগ দেখিয়ে কারোর সঙ্গে কথা বলতে থাকে। তাকে দেখে তার রাগের মাত্রা ভালো মতোই বোঝা যাচ্ছিল। কি হয়েছে রে বাবা, এত রাগারাগি করছিস কেন? ফোনে কার সাথে কথা বলছিস? কি হয়েছে বল আমাদের। তোমরা কি সাহায্য করবে? তোমরা আমার টাকা এনে দিতে পারবে? আমার এত কষ্ট করে জমানো টাকা, ভাবলাম টাকাটা সুদ খাটালে একটু বেশি টাকা ফেরত পাবো, কিন্তু এখন তো সুদ আসল কিছুই তো পাচ্ছি না। তুই কাকে টাকা দিয়েছিস? কে করলো তোর সঙ্গে এরকম? কত টাকা দিয়েছিলি তুই? কি রে বল। আগের মাসে সুধীরকে বিশ্বাস করে আমি 1 লক্ষ টাকা দিয়েছিলাম মা। ও আমাকে সুদ দেবে বলেছিল, তাই কোনো রসিদও বানাইনি। এখন ও আমার বোকামির সুযোগ নিচ্ছে মা। এখন আসলটাই দিতে চাইছে না, আর সুদ তো দূরের কথা, ওর কাছ থেকে টাকা চাইলে ও যেন হঠাৎ করে কালা হয়ে যায়, কিছুই শুনতে পাচ্ছে না। ও তোমাকে দেখে কালা হয়ে যাচ্ছে যখন, তুমিও ওকে দেখে বোবা হয়ে যাও, দেখবে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি চুপ করো তো, তোমার ওই মোটা মাথার বুদ্ধি আমি নিজের জীবনে প্রয়োগ করতে পারবো না। এই বলে মিহির সেখান থেকে চলে যায় এবং সে আবার সুধীরকে ফোন করে ফোনে তাকে যা তা বলতে থাকে। তুই জানিস আমরা ওটা বসে কাদের সাথে? টাকাটা ভালোই ভালোই দিয়ে দে, তা না হলে তোর এমন অবস্থা করবো যে তুই কারোর কাছে মুখ দেখাতে পারবি না। আর তাছাড়া আরো কি কি হতে পারে তুই কল্পনাও করতে পারবি না, বুঝেছিস? তার হুমকি শুনে ভয় পেয়ে যায় সুধীর। পরের দিনে সুধীর মিহিরের বাড়িতে পুলিশ নিয়ে চলে আসে। মিহির পুলিশকে দেখে ভয় পেয়ে যায়। জবা এগিয়ে এসে বলে, কি চাই পুলিশ দাদা? আমাদের বাড়িতে কেন এসেছেন? আমরা কিছু করেছি? জবার মুখে দাদা ডাক শুনে খুবই আপ্লুত হয়ে যায় পুলিশ ইন্সপেক্টর। তোমার স্বামী এনাকে ফোন করে অনেক হুমকি দেয়, এমনকি এনাকে মেরে ফেলবো বলেন। এরকম ভাবে কি কাউকে হুমকি দেওয়া উচিত? তুমিই বলো বোন। আমার স্বামী হুমকি দিয়েছে? কিন্তু আমার স্বামী তো কথাই বলতে পারে না, ও তো বোবা, ও কিভাবে হুমকি দেবে? এই সুধীর, তুমি মিথ্যে বলছো কেন? একজন বোবা মানুষ তোমাকে হুমকি দেবে? না স্যার, ও বোবা না, ও মিথ্যা বলছে, ও কথা বলতে পারে, আপনি ওকে জিজ্ঞাসা করুন। এসব দেখে মিহিরও বোবাদের মতো করে মুখ থেকে আওয়াজ বের করতে থাকে। দেখেছেন তো পুলিশ দাদা, আমি মিথ্যা কথা বলছি না। আমি বিয়ের দিন থেকেই জানি ইনি বোবা। আসলে এই লোকটা প্রচন্ড ধড়িবাজ। আমার স্বামীর কথা না বলতে পারার সুযোগ নিয়ে এই লোকটা আমার স্বামীকে বোকা বানিয়ে এর কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছে, আর শোধ করার সময় কালা হওয়ার অভিনয় করে আমাদেরকে ভাগিয়ে দিয়েছে। এসব করেও আমাদেরকে দমানো যায়নি দেখে আমার স্বামীকে মিথ্যা বদনাম দিয়ে জেলে পাঠাবে বলে আপনাদেরকে ডেকে এনেছে, যাতে একে আর টাকা শোধ করতে না হয়। এই মিথ্যাবাদী মেয়ে, কেন বাড়িয়ে বলছো? আমি মোটেই 2 লক্ষ টাকা নিইনি, 1 লক্ষ টাকা নিয়েছিলাম। ঝোপ বুঝে কম মারতে এসেছো না? দেখলেন তো পুলিশ দাদা, দেখলেন কেমন করে নিজের মুখে সত্যিটা স্বীকার করলো। একে বলুন আমাদের টাকাটা ফিরিয়ে দিতে। নিজে চালাকি করে আর ওনাকে মিথ্যাবাদী বলা হচ্ছে। কালকের মধ্যে ওদের টাকা দিয়ে দিবি, তা না হলে প্রতারণার পুলিশকে বিভ্রান্তি করার কেসে এমন ফাঁসাবো না, কয়েক বছর লেগে যাবে বাড়ি ফিরতে। আর হ্যাঁ, ওদের যেন কোনো রকম ভাবে বিরক্ত করতে না দেখি। সুধীর তাদেরকে কথা দেয় সে আগামীকালই পুরো টাকাটা ফিরিয়ে দেবে। এই বলে সুধীর এবং ইন্সপেক্টর সেখান থেকে চলে যায়। এই ঘটনায় মিহির এবং তার পরিবার খুবই অবাক হয়েছিল। তুমি এতদিন ধরে এত বোকামি করেছো যে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। আজকের দিনটা না এলে আমি কিছুতেই বুঝতে পারতাম না যে তুমি এত চালাক। স্বামী আর সংসার বাঁচাতে মেয়েরা কতই অসাধ্যকে সাধন করে, আর আমি তো শুধু বোকা থেকে চালাক হয়েছি।